আমি চানাচুর বেচি না, চিৎকারও করি না, তাই যদি বলি বেহালার একটি ফ্ল্যাটে একটি খুন, সুদূর চায়নাতে দাবানলের মতো ছড়িয়ে পড়া একটি অ্যাপ এবং এসআইআর এর আবহে আতঙ্ক থেকে একের পর এক বৃদ্ধ বা বৃদ্ধার আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা, এই সবকটা আপনাকে একটা প্রশ্ন করাবে। একটা প্রশ্ন আপনার মনে আসবেই। কি সেই প্রশ্নটা, সেটা বুঝতে গেলে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য নিয়ে শুনতে হবে এবং ঝালমুড়ি নয়, খবর শুনছেন এভাবেই কিন্তু এগোতে হবে। খুনটা কি করে হলো? 64 বছরের এক বৃদ্ধা পর্ণশ্রী, বেহালার পর্ণশ্রী এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন তার স্বামীর সঙ্গে। বৃদ্ধার নাম অনিতা ঘোষ। তিনি আকাশবাণী দূরদর্শনে গান গাইতেন। তার স্বামী বেশ কয়েক বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। স্বামীকে দেখাশোনা করার জন্য আয়া রয়েছেন, আয়া কাজ করেন এবং তারই সঙ্গে তার ছেলে বেহালাতেই একটি আবাসনে থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন, ছেলে কাছেই থাকে, দেখাশোনা করার জন্য আয়া রয়েছেন, কাজের লোক রয়েছেন এবং যে কোনো সময় যাতায়াত সম্ভব রয়েছে, এতটাই কাছাকাছি ছেলের বাড়ি এবং বাবা মার বাড়ি রয়েছে। সেখানেই একটি ঘটনা ঘটে। সঞ্জু সরকার নামে বছর 34-এর এক আয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের জেরার মুখে সেই আয়া তার দোষ স্বীকারও করেছেন। তার বক্তব্য, কয়েক বছর আগে অরূপ ঘোষ, অনিতা ঘোষের স্বামীর দেখাশোনা করার কাজ করেছিলেন সেই আয়া কয়েকদিনের জন্য। এরপর তিনি সম্প্রতি একদিন সকালবেলা অনিতা ঘোষের ফ্ল্যাটে এসে হাজির হন টাকা চাওয়ার জন্য। তিনি যে কাজ করেছিলেন তার টাকা চাইতে তিনি এসেছেন, এমনটাই তিনি দাবি করছেন। এবং তারপর সঞ্জু সরকারের দাবি, অনিতা ঘোষ তাকে টাকা দিতে অস্বীকার করে এবং সেই সময় অভিযুক্ত একটা ছুরি নিয়ে অনিতা ঘোষের গালে পেটে আঘাত করে। অনিতা ঘোষ অজ্ঞান হয়ে পড়ে গেলে ওই সঞ্জু সরকার সে অনিতা ঘোষের গা থেকে যা গয়না ছিল সেগুলো খুলে নেয়, আলমারি থেকে টাকা পয়সা চুরি করে তারপর পালিয়ে যায়। এবং এই ঘটনা ঘটার পর থেকে ওই আবাসনের বাকি বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তাদের বক্তব্য, তাদের ফ্ল্যাটে সিসি ক্যামেরা নেই। এখন তারা বলছেন যে সিসিটিভি থাকলেই যে এখানে সমস্ত দোষ আটকানো যাবে, সমস্ত অপরাধ আটকানো যাবে এমনটা নয়, কিন্তু তারপরেও এই সিসিটিভি ক্যামেরাটা বসানো খুব প্রয়োজন, এটা এখন আমরা বুঝতে পারছি। এই ক্যামেরা বসাতেই হবে। এই ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনাকে এটা মনে করিয়ে দেয়। গত বছর পঞ্চসায়রের ঘটনা, যেখানে একটি আবাসন থেকে বিজয়া দাস নামে এক বৃদ্ধার দেহ উদ্ধার করেছিল পুলিশ। হাত পা বাঁধা অবস্থায় সেই বৃদ্ধার দেহ পাওয়া গিয়েছিল। তার পাশেই পড়েছিলেন সেই বৃদ্ধার অসুস্থ স্বামী। তাদের মেয়ে থাকতেন বিদেশে, তাদের ছেলে থাকতেন ভিন রাজ্যে কাজের জন্য এবং সেখানেও একজন আয়া, যিনি দেখাশোনার কাজকর্ম করতেন, সেই আয়া এবং তার পুরুষ সঙ্গীকে এই অপরাধের জন্য পুলিশ গ্রেপ্তার করে। এবার এই খবরগুলো আপনি শুনলে আপনার নিশ্চয়ই মনে পড়বে শেষ কয়েক বছরে বা এক বছরেও যদি আপনি ধরেন, একের পর এক এইরকম ঘটনার কথা সামনে এসেছেন। বাবা মা, বৃদ্ধ বৃদ্ধা যারা একা থাকেন, ছেলে মেয়ে কাজের জন্য বাইরে থাকে এবং বাবা মা এখানে একা থাকেন, সেখানে কখনো বাড়ির পরিচারিকা, কখনো আয়া, কখনো বাড়ির ওপরে নজর রেখে বসেছিল একদল দুষ্কৃতী, ডাকাত বা চোর, তারা এই রকম কাণ্ড কারখানা ঢুকিয়েছে। এবং এই বিজয়া দাসের ঘটনাতেও যেটা হয়েছিল, তাদের বাড়ির যে সিসিটিভি ক্যামেরা, সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু দুষ্কৃতীরা ঢুকে এই অপকর্মটি ঘটিয়েছিল। এবং সেক্ষেত্রে বারবারই দেখতে পাওয়া যায় যে এইরকম বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে যারা এই অপরাধগুলো করে, এইরকম আগে থেকে কিছুটা ছোকে নিয়ে বা কখনো হিট অফ দ্য মোমেন্ট এই ধরনের একটা ঘটনা ঘটে, সবসময়ই যারা একা রয়েছেন, যে বৃদ্ধ বৃদ্ধারা একা রয়েছেন। এবং কখনো চুরি ডাকাতির ঘটনা যখন ঘটে, ভাগ্য ভালো থাকলে সেই বৃদ্ধ বৃদ্ধা বেঁচে যান, তাদের সর্বস্ব চুরি হয়ে যাওয়ার পরেও তারা প্রাণে বেঁচে যান, আর ভাগ্য খারাপ থাকলে সবটাই শেষ হয়ে যায়। এইবারে আসি সেই অ্যাপটার কথায়। চায়নায় দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে চায়নায় যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন, যারা একা থাকেন, ব্যক্তিগত কারণে, নিজেদের ইচ্ছায় বা ছেলে মেয়ে দূরে থাকেন, কর্মসূত্রে, যে কোনো কারণেই হোক, যারা একা থাকেন, দুজনেই বয়স্ক, সেই সমস্ত মানুষের ফোনে এই অ্যাপ সব থেকে বেশি ডাউনলোড হচ্ছে। অ্যাপটার নাম কি জানেন? বাংলা করলে, একদম সহজ বাংলা করলে অ্যাপটার নাম দাঁড়ায় বেঁচে আছো না মরে গেছো। অ্যাপটার হিসেব খুব সোজা। আপনাকে 24 ঘন্টায় একবার, অর্থাৎ দিনে যে কোনো একবার অন্তত অ্যাপটা খুলে সেখানে একটা বোতাম আছে, সেই বোতামটা টিপে দিতে হবে। তার মানে আপনি জানান দিলেন যে আপনি বেঁচে আছেন, আপনি বার্তা পাঠালেন যে আপনি বেঁচে আছেন। আর 24 ঘন্টার মধ্যে যদি একবারও এই জানান আপনি না দেন, বোতামটা যদি 24 ঘন্টার মধ্যে একবারও টেপা না হয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছের মানুষের কাছে নোটিফিকেশন চলে যাবে, বার্তা চলে যাবে যে দেখুন আপনার বাবা মা বা যেই হোক না কেন আপনার রিলেটিভ, তিনি কিন্তু এই 24 ঘন্টার মধ্যে একবারও বোতামটা টেপেননি। তার মানে হতে পারে তিনি হয়তো মারা গেছেন, আপনি এবার তাকে গিয়ে একবার দেখুন, তার বাড়িতে যান, গিয়ে খোঁজ খবর নিন কি হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, এইটা হচ্ছে অ্যাপের হিসেব।
একটা অ্যাপের মাধ্যমে আপনাকে জানান দিতে হবে। এবং তাই দেখা যাচ্ছে যে চায়নায় ছেলেমেয়েরা যারা দূরে থাকছেন বাবা মার থেকে, বয়স্ক বাবা মার থেকে, সেই বয়স্ক বাবা মাদের ফোনে তারা বিশেষ করে এই ডাউনলোড করে দিচ্ছেন অ্যাপটা, যাতে অন্তত একবার বাবা মা জানান দিতে পারে দিনে যে তারা বেঁচে আছেন। আর যদি সেই জানানটা না আসে তখন তাদের কাছে নোটিফিকেশন যাবে যে দেখো এবার তুমি কি করবে, এই বোতামটা কিন্তু আজ একবারও টেপা হয়নি। এসআইআর প্রক্রিয়া যখন শুরু হচ্ছে সেই সময় পশ্চিমবঙ্গে একটা খবর বেরিয়েছিল যে বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদের মনে একটা আশার আলো তৈরি হয়েছে কোথাও একটা গিয়ে, যে এসআইআর এর জন্য ছেলেমেয়েরা অনেকেই যোগাযোগ করছেন, নথিপত্রের জন্য হলেও বাবা মায়ের কাছ থেকে তাদের দরকার হলেও তারা এখন যোগাযোগ করছেন। অনেকেই আশায় বুক বেঁধেছিলেন এসআইআর এর জন্য হলেও এইবার নিশ্চয়ই ছেলেমেয়েরা আসবে, তারা কথা বলবে, এসআইআর এর জন্য যদি ক্যাম্পে নিয়ে যেতে হয় তাহলে নিয়ে যাবে, এইরকম কোথাও থেকে একটা আশার আলো তাদের মধ্যে তৈরি হয়েছিল। দেখুন, এই যে বয়স্ক মানুষজন, বৃদ্ধ বৃদ্ধা, তাদের কিন্তু এসআইআর এর নথি দেখাবো না এরকম কোনো বিষয় নেই। একজন 80 বছর বা 90 বছরের বয়স্ক পুরুষ বা মহিলা, তার কাছে নিশ্চয়ই নথিপত্র রয়েছে, সব থেকে বেশি হয়তো তার কাছে নথিপত্র রয়েছে, কিন্তু তিনি যে দেখাতে যাবেন, প্রথমত তিনি যাবেন কি করে, সেখানে একটা বাধার জায়গা অনেক কিছু রয়েছে। দ্বিতীয়ত এই নথিপত্র অনেক সময় কোথায় দিতে হবে, কার কাছে কখন নিয়ে যেতে হবে, কোথা থেকে খুঁজে বের করব, ঘরের মধ্যে কোথায় রাখা আছে সেই খুঁজে বের করার লোকটা পর্যন্ত হয়তো তাদের কাছে নেই। এবং এটা যে নেই সে কথা আমাদের সকলের জানা, কারণ পশ্চিমবঙ্গে এইরকম প্রচুর বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন যাদের ছেলে মেয়েদের কাজের জন্য বাইরে থাকতে হয়, এবং সেক্ষেত্রে তারা একা রয়েছেন, তারা কি করে জিনিসপত্র খুঁজে বের করবেন, কখন যাবেন, কি করে উঠবেন, ঠিক তারা বুঝতে পারেন না, বুঝে ওঠেন না অনেক সময়। আপনি দেখুন পশ্চিমবঙ্গে এই যে একের পর এক এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে যাওয়ার যে খবরগুলো সামনে আসছে, যারা মারা যাচ্ছেন বা আত্মহত্যা করছেন আতঙ্ক থেকে, সেখানে ভয় রয়েছে। এবং তারই সঙ্গে কিছু বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন যারা তড়িঘড়ি চলে যাচ্ছেন নিজেদের কাগজপত্র দেখানোর জন্য, চাওয়ার আগেই চলে যাচ্ছেন, কিংবা এই যে বলা হচ্ছে বাড়িতে গিয়ে আপনাদের কাগজপত্র দেখা হবে তার জন্য তারা অপেক্ষাও করছেন না। অনেক ক্ষেত্রে বাড়িতে গিয়ে তো বিষয়টা হচ্ছেই না, এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে। আর অনেক সময় যেখানে হয়তো বাড়িতে এসে হওয়ার একটা জায়গাও আছে, কিন্তু তার আগেই এই বৃদ্ধ বৃদ্ধারা পৌঁছে যাচ্ছেন দপ্তরে কাগজপত্র দেখানোর জন্য। সেটা কেন? কারণ এখানে তাদের একটা ভয় কাজ করছে, তারই সঙ্গে এই যে নাগরিকত্ব, এই যে ভোটাধিকার, এটা তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এতগুলো বছর ধরে তারা ভোট দিয়ে এসেছেন। এবার সেখানে হঠাৎ করে যদি সেই অধিকারটা তাদের কাছ থেকে চলে যায়, তাদের নাগরিকত্ব যদি তাদের কাছ থেকে চলে যায়, তাদের পরিচিতির সঙ্গে যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটা যদি চলে যায়, সেই একটা আতঙ্ক, সেই একটা ভয় তাদের মধ্যে রয়েছে। তারই সঙ্গে কাজ করছে আরো অনেকগুলো ভয়ের প্রশ্ন, যে জায়গাগুলোয় তাদের আশ্বস্ত করা হয়নি। আজ আমি যদি কাগজপত্রগুলো জমা না দিই, তাহলে যদি আমাকে ধরে নিয়ে চলে যায়, অন্য কোথাও যদি পাঠিয়ে দেয়, কোথায় নিয়ে গিয়ে রাখবে আমি তো জানি না। আমার ছেলে মেয়ে বাইরে থাকে, যতক্ষণে ভিন রাজ্যে বা বিদেশে তাদের কাছে খবর গিয়ে পৌঁছাবে, তারা যতক্ষণে আসবে ততক্ষণে আমার সঙ্গে কি হয়ে যাবে আমি তো জানি না, আমাকে কোথায় পাঠিয়ে দেবে, আমার পেনশনটা যদি বন্ধ হয়ে যায়, এই ধরনের ভয়গুলোও কিন্তু তাদের মধ্যে কাজ করছে। এবং তারই সঙ্গে এখানে রীতিমতো তারা এই কথাটা বলছেন যে কেন আপনি চলে এলেন, কেন আগে ভাগে এগুলো দিয়ে দিচ্ছেন কাগজপত্র। সেখানে তাদের উত্তর, না চাওয়ার আগেই দিয়ে দিই, কারণ না দিলে কাল যদি বলে যে আমি কিছু দিইনি, বা কাল যদি আমি যেতে না পারি আর না দিতে পারি, বা কাল যদি আমাকে বলে যে না তুমি তো কাগজপত্র দাওনি, তাহলে এবার তোমার সঙ্গে ওই আগের যা যা ভয় পাওয়া হচ্ছিল সেই সমস্ত কিছু একটা হয়ে যেতে পারে। এইরকম একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। এবং অনেক সময় এই ভয়গুলো এমন যেখানে আপনি হয়তো বুঝিয়েও তাদেরকে পারবেন না, মানে এতটাই ভয় কাজ করছে। এবং এই ভয়ের কয়েকটা উদাহরণ দিই আপনাদের। উদাহরণ 1, হুগলির শুনানি কেন্দ্রে যেতে হয় 80 বছর বয়সী সুসেন কুমার রায়চৌধুরীকেও। অতীতে পা ভেঙেছিল, কোমর ভেঙেছিল, হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে বৃদ্ধের। এখন তার বুকে পেসমেকার বসানো, চোখেও ঠিকঠাক দেখতে পান না, গ্লুকোমা হয়েছে, বয়সজনিত কারণে কানেও ঠিকঠাক শুনতে পান না। সেই বৃদ্ধকেও রবিবার লাঠিতে ভর দিয়ে পৌঁছাতে হয়েছে শুনানি কেন্দ্রে। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে হাঁপ ধরে যায় তারও, বসে কিছুক্ষণ জিরিয়ে নেন, তারপর কমিশন নিযুক্ত আধিকারিকদের অনুরোধ করায় তার শুনানি আগে করিয়ে দেওয়া হয়। উদাহরণ 2, অতীতে মস্তিষ্কে স্ট্রোক হয়েছিল গৌরীর, পরে হার্ট অ্যাটাকও হয়েছিল বলে দাবি পরিবারের। ইনহেলার ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না বৃদ্ধা। আগে পরিচারিকার কাজ করতেন, এখন অসুস্থতা এবং বয়সজনিত কারণে সেই কাজ ছেড়েছেন। শুনানি কক্ষ করা হয়েছে উপরের তলে, সিঁড়ি ভেঙে সেখানে যাওয়ার মতো হাঁটুতে বল নেই বৃদ্ধার। ভবনের একতলাতেই অপেক্ষা করতে থাকেন তিনি। প্রশ্ন করায় বললেন খুব কষ্ট হচ্ছে বসে থাকতে। পরে অবশ্য কমিশন নিযুক্ত আধিকারিকেরা নিচে এসে বৃদ্ধার শুনানি করেন। উদাহরণ 3,
নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা ছিল 85-র ঊর্ধ্বে প্রবীণ এবং অসুস্থদের শুনানির জন্য সশরীরে হাজিরা দিতে হবে না। তাদের প্রয়োজনে বাড়িতে গিয়ে নথি যাচাই করবেন বুথ স্তরের আধিকারিকেরা অর্থাৎ বিএলওরা। ওই বয়সী কোনো ভোটারকে শুনানি কেন্দ্রে দেখা গেলেই পদক্ষেপ করবে কমিশন, শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট বিএলওদের। কিন্তু সেই নির্দেশিকা যে কার্যকর হয়নি, নদিয়ার চাপড়া বিধানসভার শিকারা কলোনি পাড়ার 93 নম্বর বুথে মোট 30 জনকে নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে 12 জনের বয়স 80 বছরের বেশি, 9 জন 85 বছর পার করেছেন। কোথাও 94 বছরের বৃদ্ধাকে হাড় কাঁপানো ঠান্ডায় শুনানি কেন্দ্রে আসতে হলো আত্মীয়ের কোলে চেপে, আবার কোথাও 80 বছরের অসুস্থ বৃদ্ধাকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে আসা হলো। আর এই সমস্ত খবর সামনে আসার পর মানুষের যে ধরনের রিয়াকশন দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে সমাজ মাধ্যমে, তার কয়েকটা উদাহরণ আপনাদের সামনে রাখি। প্রথম উদাহরণ, দেশের নাগরিক হলে ভয় কি, কাগজ কথা বলবে। 2 নম্বর উদাহরণ, সংবিধানের ওপরে নাকি যে ডাকতে পারবে না, ভোট দিতে যেতে পারে অথচ এসআইআর এর হিয়ারিং এ যেতে পারবে না। এই রকম যাদের ভাবনা চিন্তা, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। উদাহরণ 3, কোন হরিদাস পাল, সমস্যা মনে হলেই ডাকবে, দম থাকলে নথির থাপ্পড় দিন, ব্যাস, ইমোশনাল হবার কি দরকার আছে। উদাহরণ 4, ও মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি, অনেকেই ডাক পেয়েছেন, খালি বাজার গরম করা ইমোশনাল কথাবার্তা বললে হবে। দেখুন, আপনি এসআইআর সমর্থন করেন, এটা হতেই পারে। আমরাও প্রথম থেকে বলে এসেছি এসআইআর আমরা সমর্থন করি, এসআইআর হওয়া উচিত। কিন্তু যে শর্তগুলোতে এসআইআর হচ্ছে, যে প্রক্রিয়ায় এসআইআর হচ্ছে, তাতে তো প্রশ্ন উঠবেই। এবং আপনি এই যে কথাগুলো বলছেন, যারা বলছেন এই কথাগুলো, যে কেন কাগজ দেখাবে না, ভোট দিতে যেতে পারে, এসআইআর এর হিয়ারিংয়ে আসতে পারবে না, এই ধরনের খবরগুলো শোনার পরেও, বৃদ্ধ বৃদ্ধাদের কি অবস্থা আমাদের রাজ্যে সেগুলো জানার পরেও যারা এই কথাগুলো বলছেন, আপনি একজন যুবক, একজন মধ্যবয়স্ক মানুষকে হয়তো বলতে পারেন এই কথাটা, যে কি ভয় পেয়ে গেলে নাকি, যে কথাটা বলা হয় কোট আনকোট, ফাটছে নাকি, কাগজ দেখাবে না কেন, কাগজ থাকলে যাবে, শুনানিতে ডেকেছে তো কি হয়েছে, একদিন অফিস কামাই করবে, দেশের জন্য এসব তো করতে হয়, এই কথাগুলো আপনি বলতে পারেন। কিন্তু 80 বছর 90 বছরের বৃদ্ধ বৃদ্ধাদেরও আপনি এইভাবে কথা বলবেন এসআইআর কে সমর্থন করার জন্য, রাজনৈতিক মতামত, রাজনৈতিক যে আপনার স্ট্যান্ড বা পজিশন, সেটাকে সমর্থন করার জন্য একজন 85 বছরের বৃদ্ধা, একজন 94 বছরের বৃদ্ধকেও আপনি এইভাবে যদি কথা বলতে পারেন, তাহলে বলবেন, অসুবিধা কি আছে। আচ্ছা, এই ঘটনাগুলো যে ঘটবে, এর অশনি সংকেত কি আমরা আগেই পেয়েছিলাম? মানে যারা বসে রয়েছেন বড় বড় জায়গায়, যাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সমস্ত ব্যবস্থাপনা করা, আগে থেকে এগুলো বোঝা যে কোনটা হতে পারে কোনটা পারে না, তার জন্য ব্যবস্থা করা, সমস্ত পরিকল্পনা করে রাখা, তারা কি এটা বুঝতে পেরেছিলেন নাকি পারেননি? মানে আমাদের অবস্থাটা ওই রকমই আর কি। ওই যাদবপুরে একটি ছেলে র্যাগিং এর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে তখন আমাদের মনে হয় যে আরে র্যাগিং বলেও তো একটা বস্তু হয়, এটাকে তো আটকানো দরকার। একজন বৃদ্ধা, দুজন বৃদ্ধা, একজন বৃদ্ধ, তারা একের পর এক যখন ফ্ল্যাটের মধ্যে খুন হতে শুরু করেন, তখন আমাদের মনে হয় যে এটা নিয়ে একটু চর্চা দরকার। আরে আমাদের রাজ্যটা তো একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেল কর্মসংস্থান না থাকতে থাকতে। রাজ্য সরকার কি করছে, প্রশাসন কিভাবে নিরাপত্তা দেবে, তখন আমরা এই নিয়ে আলোচনা করব। এবং সেই রকমই এসআইআর চলতে চলতে একের পর এক ঘটনা দেখতে দেখতে আমাদের মনে হবে, আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যেও একটা ভালনারেবল সেকশন রয়েছে, যেখানে একদল মানুষ রয়েছেন, একদল বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন, যাদের মধ্যে প্যানিকটা অনেক বেশি কাজ করে, অনেক তাড়াতাড়ি কাজ করে, তারা অনেকটা বেশি ভয়ে থাকেন, কারণ এখন অনেক বিষয় তারা বুঝতে পারেন না, প্রযুক্তিগত সমস্যা রয়েছে, তারা বুঝতে পারেন না, তারা ভয় পান। তাদের আশ্বস্ত করা আরো অনেক বেশি প্রয়োজন ছিল, প্রথম থেকে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল, প্রথম থেকে কি হবে, কিভাবে হবে, সমস্তটা ছকে নিয়ে, সমস্তটা ঠিক করে, তাদের আশ্বস্ত করে তারপরে এই কাজের দিকে এগোনোর দরকার ছিল। আবার এই এসআইআর এর আবহেই আমরা বুঝতে পারি যে এই সমস্ত একের পর এক ঘটনার কথা সামনে আসলেও আমাদের মধ্যে একাংশ মানুষ রয়েছেন যাদের এসব নিয়ে বিন্দু মাত্র কোনো চিন্তা নেই, কারণ তারা হেয় করার জন্যই আছেন। তারা বলতে শুরু করে দেন, নাটক করছে, খালি কি হয়েছেটা কি, আরে ভোটের লাইনে দাঁড়াতে পারো, আর একটু এসআইআর এর হিয়ারিং এ দাঁড়াতে পারবে না, এতটাও মোটেই কোনো সমস্যা হয়নি, খালি ইমোশনাল কথাবার্তা, খালি বাজার গরম করার, দেশের স্বার্থে এইটুকু করতে পারবে না, আরে নাটক খালি, বলেছিল তো তোমার বাড়ি যাবে, বাড়িতে যেত, বাড়িতে অপেক্ষা করতে, নির্বাচন কমিশন ঠিক লোক পাঠাতো। আর যদি ভোটার তালিকায় নাম নাই বা উঠতো, 94 বছর বয়সে এত ভোট দেওয়ার আছে কি, ভোটার তালিকায় নাম উঠলে না উঠবে, কিসের এত নাটক? যখন আপনি এতদিন ধরে সবার সমস্তটা দেখে দায়িত্ব নিয়ে রেখেছেন, তাই আজ আত্মসম্মান আপনাকে সাহায্য চাইতে বাধা দেয়। যখন আপনি মনে করেন যে না না ঠিক আছে, আমারটা আমি ঠিক বুঝে নেব, আমার মতো আমি চলি, ওরা ওদের মতো চলুক, খোঁজ খবর তো আছে, বা যখন আপনার মনে হয় যে আমি তো এতদিন সবকিছু দেখে রেখেছি আমারটা, আজ কি করে বলবো যে আমি নেই,
পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, অনেক আগে থেকে আশ্বস্ত করে তারপর পরিকল্পনা করে এগোনোর দরকার ছিল, সেটা হয়নি বলেই এই ভয়টা আরও বেশি করে ফিরে আসছে। অস্তিত্বের লড়াই, অস্তিত্বের সংকটের সেই লড়াইটা বারবার ফিরে ফিরে আসছে, আর সেই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসছে, যে প্রশ্নের কথা একদম শুরুতে বলেছিলাম। প্রশ্নটা হচ্ছে, বেঁচে আছো নাকি মরে গেছো? এসআইআর এর পরীক্ষায় হয়তো সেই উত্তরটা আসছে যে বেঁচে আছি, এখনো মরে যাইনি, বেঁচে আছি, এখনো মরিনি, কিন্তু কোন শর্তে? আপনার কি মনে হয়? আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়।